গত 16 বছর বাংলাদেশ একটা ভিন্নধর্মী রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে পার করেছে এবং অবশ্যই ফ্যাসিস্ট সরকার ছাত্র জনতার গণঅভ্যুত্থান প্রক্রিয়ার মধ্যে দিয়ে পালিয়ে গিয়েছে। এই গত 16 বছর আপনার জেল এবং রিমান্ডের অভিজ্ঞতা কি? আপনাকে তো কয়েকবার রিমান্ডও নেওয়া হয়েছে। মানে জেলের অভিজ্ঞতা কি বলবো, আগে বলি একটা ভিডিও ক্যাসেট বের করেছিল সরকার পক্ষ, এর মধ্যে কিছু ছিল না। মানে আমি এখনও যারা দেখছে তাদেরকে বলবো, এটা সম্ভবত ইউটিউবে এখনও পাওয়া যাবে। কিছু বক্তব্য নেই ওটার মধ্যে। আন্দোলন নিয়ে খোকা সাহেবের সাথে আমার কথা হচ্ছে। আমি তখন বাংলা বিষয়ে একটা টক শো উপস্থাপন করি, এটা নিয়ে উনি তখন আমেরিকা অসুস্থ ইত্যাদি। 2015-র 23 ফেব্রুয়ারি অ্যারেস্ট হয়েছিলাম। প্রচারটা শুরু হয়ে গেছে, তখন তো আমি বাইরে। আমি শুনে খুবই অবাক হলাম, হেডি টেডি দেওয়া হচ্ছে এমন যে আমি ইউনিভার্সিটিতে লাশ ফিরবার ষড়যন্ত্র করছি, লাশ চাচ্ছি, অথচ পুরা ক্যাসেটের মধ্যে, ভিডিওর মধ্যে লাশ শব্দটাও নেই। আমি তখন চেষ্টা করলাম সবাইকে জানাতে যে আমার নামে এটা ভুল প্রোপাগান্ডা, কিন্তু পুলিশ আমাকে অ্যালাউ করলো না। মানে আমি প্রেস ক্লাব বুকিং দিতে গেলাম, দিল না। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রেস ক্লাব একটা প্রতিবাদ সভা করতে শুরু করেছিল তারা। আমি আসতে পারি ওখানে, এটা জেনে পুরো জায়গাটা কর্ডন করে রাখলো, আর কেউ কিছু ভালো করে সাহসও পেল না কথা বলতে। আমি তখন ডক্টর কামালের ওখানেও গেছি। আবার যে বই, এটা ওইবার আমি তো 22 মাস জেলে ছিলাম, কারাবাসের 22 মাস বলে একটা বই আমি লিখেছি, আমি এটার কথা বলছি। ওর মধ্যে এগুলো বিস্তারিত আছে। তো ওই দিন গেল, পরের দিন রাত্রে আমাকে অ্যারেস্ট করা হলো। এবং তখন টেকনোলজি অনেক ডেভেলপ করেছে, যা আমার ধারণা নাই। আমার কাছে মোবাইল ফোন ছিল। আমি জানি যে গভর্নমেন্ট পুলিশ আমাকে চেজ করছে। রাস্তার মধ্যে একবার চেজ করেছিল, আমি ফাঁকি দিয়ে বেরিয়ে গেছি। রাতেও নিশ্চয়ই এটা করতে পারে। সেই হিসেবে আমি 2-3টে অ্যাড্রেস বদল করে এক জায়গায় গেছি। কিন্তু যেখানে গেছি, আমার মেজো ভাইয়ের বাসা, উনি আমাকে বললেন যে তুই তো এখানে অনেক দিন এসছিস, অনেকে জানে যে তুই এখানে আসিস, এখানে থাকার দরকার নেই। বলছে উনি ওনার মেয়ের বাসায় আমাকে পাঠিয়েছেন। দ্যাট ইজ বাই অলসো ডিফারেন্ট কার। কিন্তু রাত 3টের সময় পুলিশ সেখানে গিয়ে ঘেরাও করেছে। পরে বুঝলাম যে ওই যে টেলিফোন আমার সাথে ছিল, ওটার EMI নাম্বার আছে, ওটা ট্রেস করে। আমি এগুলো জানতাম না। যাই হোক, তো এইটা নিয়ে প্রথম তো আমি প্রায় 36 থেকে 40 ঘন্টা আমি জানি না যে আমি কোথায় ছিলাম। বিকজ মানে এই যে ঘরটা দেখছেন না, এটার আপনি 5 ভাগের 1 ভাগ মনে করেন। মানে যে বড় টেবিলটা আছে, এই টেবিলের সমান একটা খাট, চওড়া এতখানি না, একটা টিনের দরজা, কোনো জানালা নাই, এইটুকুই। আপনি নেমে 2 কদম হাঁটতে পারবেন না। এই জায়গায় আমি ছিলাম রাত্রে। এবং আমি যখন বাথরুমে যেতে যেতাম, তখন চোখ বেঁধে দিত তারা। আমাকে যখন অ্যারেস্ট করে বাসা থেকে, মানে আমি যে আবার ভাস্তির বাসায় ছিলাম, নিয়ে গেছে, তখন আমার চোখ বাঁধা ছিল। ফলে ওই যে যেখানে নিয়ে গেছে জায়গাটা আমি চিনি দিই, আর ওখানে গিয়ে চেনা করে ব্যাপার ছিল। শুধু একটা জিনিস দেখেছি, চিৎকার শুনেছি আমি, বাবারে বারে, মানে টর্চার করাচ্ছে এগুলো। নিজে ওটা চিন্তিত ছিলাম নিশ্চয়ই, তাহলে আমাকে যখন এখানে আরাম হিসেবে এটা কিছু করা হবে। বাট অনেস্টলি বললে ওইখানে আমাকে কোনো টর্চার করা হয়নি। যেটা ছিল সেটা একটা মেন্টাল টাইপের। আমি লিখেছি, যারা ইন্টারোগেশন করতে আসছিলেন তারা বলছেন যে আপনি আওয়ামী লীগের এত বড় নেতা ছিলেন, সাংগঠনিক সম্পাদক, আপনি শেখ হাসিনাও আপনাকে খুব বিশ্বাস করতেন, ভালোবাসতেন, শুনছি, তো এখন এটা হলো কেন? আমি জানি না। কোনো ঝগড়া যদি তার সাথে আমি ঝগড়া করতে পারি নাকি, তাই। যাই হোক, এগুলো কোনো যুক্তি নেই। গ্রেপ্তার করেছে। 36 ঘন্টা পরে, মানে এই সময়ের মাঝে আমি জানতাম না, পরে জেনেছি হাইকোর্টে রিট করা হয়েছে। ডক্টর কামাল ইনিশিয়েটিভ নিয়েছিলেন, রিটটা করেছিলেন স্বাধীন মালিক। তো ন্যাচারালি তখন তো কিছু বলতে হবে গভর্নমেন্টকে।
গভর্নমেন্ট তো বলতে পারে যে তাকে মেরে ফেলেছি, অ্যারেস্ট তো করেছে, এটা স্বীকার করতে হবে। অতএব তারা স্বীকার করেছে যে আচ্ছা তাকে থানায় দেওয়া হবে। ওই রিটের পরে আমাকে তারা থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে হিয়ারিংটির ওগুলো কিছু না, কোর্টগুলো তখন ছিল যে মানে বোঝা যায় যে ওরা আদিষ্ট যেভাবে সেভাবেই বলতো। 10 দিনের রিমান্ড দিল। প্রথম দিয়েছিল 10 দিন, দ্বিতীয় দফায় 10 দিন, এই 20 দিনে 16 দিনের মাথায় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, বুকে খুব ব্যথা করছিল। তখন আমাকে তারা হসপিটাল পাঠিয়ে দিল, আর হসপিটাল থেকে আমি আবার ওখান থেকে জেলে পাঠিয়ে দিল। এই 20 দিন রিমান্ড মানে তো লম্বা রিমান্ড, এতদিন ধরে 16 দিন কি এখানে আপনার উপর? মানে বিষয় হলো কি, সম্ভবত আমাদের মতো লোককে গায়ে হাত দেয় না, কিন্তু আমাকে তারা গায়ে হাত দেওয়ার কাজ করেছিল। কীরকম? আমার নাকের একটা ঘুষি পড়লো, আমার চোখ তো বান্ধা, অকথ্য ভাষায় গালাগালি করছে। ঘুষিটা আবার অনেক জোরে আছে, আমি খুব ব্যথা পেলাম। এটা আমি পরে শুনেছি, এইসব ইনভেস্টিগেশন টিমে বা ইন্টারোগেশন টিমে অনেক সিম্প্যাথেটিক লোক থাকতো, ওরা তাদের বসদের দেখাতো এই যে মারছি তাদেরকে, কিন্তু ওরকম মারতো না। এইরকম হয়েছে আর কি। তারপরে গালাগালি করেছে। আর শোয়া জায়গা মানে ধরেন এই যে এইরকম একটা রুম এত বড়, এখানে অন্তত 50টা লোক, শোয়ার জায়গা কি, ওর মধ্যে কোনো বিছানা বালিশ কিচ্ছু নাই। আমি যে কয়দিন ছিলাম, মাথার নিচে পানি, ওই যে মানে মিনারেল ওয়াটারের বোতল থেকে মাথার নিচে বোতল দিয়ে ঘুমিয়ে থাকতাম। গায়ে দেওয়ারও কিছু নেই, নিচে বিছানারও কিছু নেই। আপনার 50 জন লোকের সাথে ওই রাখতো? হ্যাঁ, কী করবো, কোনো উপায় তো নেই। এবং সেখানে যেসব বিভৎস দৃশ্য দেখেছি, মানে ওগুলো বলার মতো না। একটু বলছি, একটা বিষয় বলে দিই। যেমন ওখানে যে ওয়াশরুম, ওটা যাওয়ার মতোই নয়, কিন্তু আপনাকে যেতে হবে তো। এখন যখন প্রকৃতির ডাক হয় আপনি কী করবেন? এবং সবাই এই ব্যাপারে মানে এতই কষ্ট পেত, বলে শেষ করা যেত না। আমি একটা উদাহরণ দিই। 3টা ছেলে ওইখানে আমার সাথে কথা বললো। তাদের মধ্যে একজন লুঙ্গি পরা ছিল, পাটা উপরে তুলে উরু দেখালো, উরুতে একটা বিরাট ক্ষত, সিগারেট দিয়ে পুড়িয়েছে। তারপরে ওই প্লাস দিয়ে পায়ের বা হাতের নখ তুলে ফেলছে, এরকম অনেক। আর আমার একদিন বুকে একটু ব্যথা করেছিল, আমি বলবো তো ওরা বললো এগুলো বলে লাভ নেই। কেন? ওরা কিছু করবে না, মানে বলে দেখি। তো বললো ভাই বেশি বেশি পরে কষ্ট পাবেন। তো ওরা একটা ঘটনা বললো। তখন আমি রিমান্ডে যাইনি। ভেতরে এক ভদ্রলোক ছিলেন, উনি অসুস্থ, ডাকছেন বারবার দারোয়ানকে। দারোয়ান একবার দুবার আসছে, সে বলছে আমার বুকে ব্যথা করে, ঘুমায় থাকেন, কিছু হবে না। আবার দেখছেন কোনো 3rd টাইম সে বলছে খবরদার একবার ডাকবেন যদি, তাহলে এই ভেতরে ঢুকে পিটাবো আপনাকে। দারোয়ান তো পুলিশেরই লোক, এই ডিবির লোক। তারপরে সে ডাকেরই তো খুবই ব্যথা করছে। ভোর হবার আগে রাত 4টার সময় মারা গেছে উনি, হার্টের পেন ছিল। তো এর মধ্যে অন্য একজন ডেকেছিল দারোয়ানকে, ডেকে বলেছে আচ্ছা আপনি করছে লোকটা যদি মারা যায়, তো মারা গেলে আমার কী করার আছে। মানে সবাই আমাকে বললো, এতই নিষ্ক্রিয়ভাবে বলছে মারা গেলে আবার কী করছে, মরে গেল, সে ডেড বডি বের করে দিয়ে চলে গেল। আমাকে যে মামলায় গ্রেপ্তার করেছে সেই মামলাতে কোনো ভ্যালিডিটি নাই। যেমন 2 নম্বর মামলায় ছিল যে আমি সামরিক বাহিনীকে উস্কানি দিয়েছি। তো 4 জন ইন্টারোগেশন অফিসার ছিল। মজা হলো, এরা প্রত্যেক দিন এসে সকালবেলা বসতো, বিকেল পর্যন্ত থাকতো, এইটা বলতো ওইটা বলতো, কথা বলতো। একদিন বলছে ভাই কিছু মনে করবেন না, আপনাকে তো আমরা খুব সম্মান করি, আপনি জানেন না, আমরা ইউনিভার্সিটিতে অনেক ডিউটি করেছি, আমরা জানি আপনি কেমন মানুষ, কিন্তু কিছু একটা বলেন, আমাদের তো রিপোর্ট দিতে হবে। তাই বললাম মানে, ওই কী করেছিলেন? আমি সে কিছু করি নাই। তবু একটা বলেন।
আমি বানিয়ে বলবো নাকি? আপনারা তো খুবই বিপদ আছে, আমাদের তো রিপোর্ট যাচ্ছে, আপনাদের যা ইচ্ছে তাই লিখে দেন, আমি বলবো না। তো এইরকম আর কি করতো। তারপরে ওইটা দেখানো যে মারপিট করলাম, তবু তো সে বলে না, এগুলো দেখানো আর কি। তো ওইটাই হতো যে আবার এই সকাল 9টায় যেতাম, লক আপের আগে 6টার দিকে যেতাম। ওরা বসে গল্প করতো, এই করতো, এই করতো, আর যা যা বললাম এইসব আচরণগুলো করতো। তবে খুব সিভিয়ার টর্চার করে, যেটা করেছে অন্যদের সাথে। ধরেন বিএনপির জামাতের আজহার সাহেবের সাথে আমি শুনেছি, তাদের অন্যান্য নেতাদের সাথে করেছে। বলেছে প্রস্রাব করবো, দিয়েছে একটা বালতি, এটা প্রস্রাব করবো। বালতিটা নাকি এরকম ইলেকট্রিফাইড, প্রস্রাবের 2 ফোঁটা পড়লে ওইখান থেকে ইলেকট্রিসিটি এসে আপনার শরীরে আঘাত করবে, ছিটকে পড়ে যাবে আপনি, এরকম হয়েছে। মানে ওখানে আমার তারা গল্প বললো বা সত্যি ঘটনাটা বললো, আমার সাথে এরকম আচরণ হয় নাই। তারপর ধরেন ওই যে পায়ের নখ তোলা ইত্যাদি, ওটা খুবই কমন, আমার সাথে এগুলো করেনি। ওরা শুধু চেষ্টা করেছে কোনো একটা জিনিস বের করতে, কিন্তু তারা এত কাঁচা, যেমন হঠাৎ করে তারা বলল, আপনি তো আপনার গ্রেপ্তারের আগের দিন ক্যান্টনমেন্টে গিয়ে মিটিং করেছিলেন। গ্রেপ্তারের আগের দিন তো দূরের কথা, 1 বছরের মধ্যে আমি যাইনি ক্যান্টনমেন্টে। মানে আপনার ডকুমেন্ট আছে। কী ডকুমেন্ট? আপনি কথা বলেছেন টেলিফোনে? আমি কথা বলি যাই। স্যার আপনি অস্বীকার করলেই কি হবে? আমাদের কাছে ডকুমেন্ট আছে, আপনি কথা বলেছেন তো। বলি যাই, দেখেন সত্যি কথা বলেন, আপনাকে আমরা সত্যি সম্মান করি, আপনি মিথ্যা বলবেন তা মনে করি না। আমি বলি নাই। সেদিন তারা আমাকে টর্চার কিছু করলো না। হঠাৎ আমার পরদিন যখন গেছি, তখন মনে হলো যে আমি আগের দিন ডিওএইচএস মহাখালী গেছি, ওখানে একটা অফিস ছিল, ওইখান থেকে মোবাইলে কথা বলেছি। ওই এক্সচেঞ্জটা ক্যান্টনমেন্ট এক্সচেঞ্জের। আমি ওদেরকে বললাম, ও তাহলে তাই তাই আমরা ওইভাবেই পেয়েছি। মানে ওইটা ওদের ঠিক না। ওইখানে যে অ্যাসিস্ট্যান্ট কমিশনারটা বসতো, সে আমাকে বললো যে কারা আপনাকে গ্রেপ্তার করেছে, বুঝলাম না, তাদের রিপোর্টে আপনার বিরুদ্ধে তো কিছু নাই। কারা গ্রেপ্তার করছে মানে আপনি আটকে রাখছেন আমাকে, আপনি জিজ্ঞেস করেন। আমি গ্রেপ্তার করিনি। আমি তো দেখছি ডিবি লেখা, আমি গ্রেপ্তার করি নাই আপনাকে। কারণ আপনি ছিলেন না, কিন্তু ডিবির ব্যাচ পড়া ছিল। বলে আপনি এখানে আসবার আগে কি আপনার মোবাইল টোবাইল সবাই চেক করেছে? চেক করেছে। ওখানে ডকুমেন্ট ছিল, সেগুলো কি তারা করে ডিলিট করেছে? আমি কেন ডিলিট করবে? যাতে আমরা কোনো মামলা দিতে না পারি। আমি বললাম যে আপনাদের কয়টা সরকারের ভাই, আপনারা গ্রেপ্তার করছে আমাকে ফাঁসি দিতে, আর ওরা আমাকে বাঁচিয়ে দিচ্ছে, তাহলে এইভাবে সরকার চলবে? কারণ এটা কি হলো কি, আপনার কাছে কিছুই নাই কেন? আমি বললাম বিকজ আমি কিছুই করি না এইরকম যা বলছেন আপনারা, যেটা বাড়াতে চেষ্টা করছে এটা বাড়াতে পারবেন না। ও বলে আমি পারবো, যদি আমাকে দায়িত্ব দিত আমি ঠিকই একটা বাড়াই দিতাম। নেন দায়িত্ব দিয়ে চেষ্টা করেন, মানে এটা এগুলো জোকের মতো আর কি।